টানা ৮ মাসের পতনের ধারা ভেঙে এপ্রিলে দেশের রপ্তানি আয়ে ৩২.৯২% প্রবৃদ্ধি দেখা গেছে। $৩০০ কোটি থেকে বেড়ে তা দাঁড়িয়েছে $৪০০ কোটি। তবে এই উল্লম্ফন কতটা টেকসই নাকি সাময়িক তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই প্রেক্ষাপটে বিষয়টি বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হুসাইন অভি। সরাসরি যাচ্ছি তার কাছে। অভি ভাই, স্বাগত আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি আমি বলছিলাম যে এপ্রিল মাসের এই যে ৩২% যেই বেশি রপ্তানি প্রবৃদ্ধি, এটিকে আমরা আসলে কি প্রকৃত ঘুরে দাঁড়ানো বলবো নাকি এটি সাময়িক রিবাউন্ড? যে কোনো জিনিসের যদি স্থায়িত্ব বা টেকসই নিয়ে আমরা বলতে চাই, সেটা হলো একটা ধারাবাহিক ইতিহাস দেখতে হয়, বা ধারাবাহিকতা যদি না থাকে তাহলে এটা নিয়ে আসলে মন্তব্য করা কঠিন হয়ে পড়ে। আপনি যদি দেখেন চলতি অর্থবছর 2025-26 যেটা শুরু হয়েছিল, তখন জুলাইতে বেশ ভালো একটা সিঙ্গেল মান্থ, যেটা সেখানে ভালো একটা প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছিল। তো জুলাইয়ের পর থেকে শুরু করে একদম ধারাবাহিকভাবে পতনের ধারায় ছিল। কখনোই বাকি 8 মাসে সে পজিটিভ বা ইতিবাচক গ্রোথ দেখেনি। তো হঠাৎ করে এসে এপ্রিলে এখন যদি দেখা যায় যে 32, প্রায় 33ই বলা যায়, 33% গ্রোথ, তো এটা স্বাভাবিকভাবেই মানুষের একটা কোয়েশ্চেন যে এত বড় কেন? এটা যদি 2%, 5% যদি হইতো তাহলে একটা লেভেল থাকে, কিন্তু 33% গ্রোথ, এটা স্বাভাবিকভাবেই একটা মানুষের মধ্যে মানে এক ধরনের প্রশ্ন তৈরি করেছে। তো সেখানে আমরা যদি দেখি যে বিশ্লেষণ করলে যেটা দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে ইন্ডিকেটরগুলো থাকে সারা বিশ্বের, কারণ রপ্তানিটা টোটালি আসলে বৈশ্বিক অর্থনীতির উপরে নির্ভরশীল, সেখানে বৈশ্বিক অর্থনীতি কিংবা বাংলাদেশের অর্থনীতিতে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা হলে হঠাৎ করে একটা উল্লম্ফন দেখা যাবে রপ্তানিতে। আপনি জানেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে ইরান ইসরায়েলের যে যুদ্ধ, তার একটা বড় প্রভাব পড়ছে সারা বিশ্বে রপ্তানি এবং সাপ্লাই চেনে। তো ফলে এখানে তেমন কোনো ডেভেলপমেন্ট দেখতেছি না। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ছোট একটা হয়েছে, কিন্তু সেটা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলেছে সেটা দেখার বিষয়। বাংলাদেশের 24 সালের যে গণ অভ্যুত্থান হলো, 24 সালের গণ অভ্যুত্থানের পথে 17 থেকে 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা যেভাবে দেশ চালিয়েছিলেন সেই সময় বিজনেস কনফিডেন্স আসলে সে কি ছিল, এবং নতুন বিনিয়োগ বা বিদেশিরা যারা আমাদের এখানে রপ্তানি আদেশ দেন ইম্পোর্ট করার জন্য, সেটাও একটা বা স্থবির অবস্থার মধ্যে দিয়ে গেছে। তো অবশেষে যেটা হলো যে 26 সালে এসে একটা নির্বাচন হয়েছে। তো নির্বাচন হওয়ার পরে যেটা মোরালেস মানুষ হ্যাপি, ভোট দিয়েছে, একটা সরকার গঠন করেছে, একটা বিরোধী দল হয়েছে, কিন্তু ইটস টু আর্লি টু কমেন্ট, বিকজ মাত্র 2 মাস মতো হয়েছে যে এই সরকার ক্ষমতায় বসছেন, এবং তারা তাদের যে পলিসি গাইডলাইনগুলো দিবেন ব্যবসায়ীদের, সেইটা আসলে কতটা দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের বা যারা আমাদের অংশীজন রয়েছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা পণ্য আমদানি করি আবার যাদের কাছে আমরা রপ্তানি করি, তারা কিন্তু পরিস্থিতি অবজার্ভ করছে যে আসলে এই যে নতুন সরকারটা আসলো, তারা কতটুকু পলিসি দিবে, যেই পলিসিটা আসলে কতটা এনভায়রনমেন্টটাকে ইমপ্রুভ করবে, সেটা কি কনফিডেন্স বা রিকগনিশন দেওয়ার মতো স্টেজে কিনা, এই সব বিষয়গুলো আসলে এখনো অবজার্ভিং মুডে আছে। মানুষ দেখছে, ভাবছে, পর্যবেক্ষণ করছে। তো হঠাৎ করে যে বেড়ে গেল, সেটার ব্যাখ্যা আমাদের যে অ্যানালিসিস এবং ফ্যাক্টরি ওনার বা ইকোনমিস্টরা যেটা বলছেন, যেটা হলো যে স্বাভাবিকভাবেই আমাদের যে দুটো ফেস্টিভ থাকে, একটা হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই সময়টাতে আসলে আমাদের ফ্যাক্টরিগুলোতে বড় একটা বন্ধ থাকে। এটা গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে সবসময় বড় থাকে, কারণ হলো এরা আসলে অন্যান্য সময় ছোট ছুটি পায় বা লিমিটেড, এবং এই যে লং ছুটিটা, এটার কারণে কিন্তু আসলে প্রোডাকশন এবং শিপমেন্ট দুইটাতেই প্রভাব পড়ে। তো সেখানে আমরা দেখেছি যে প্রায় 10 দিনের মতো বন্ধ ছিল। আমি এই প্রশ্নটি আসলে করতাম, রপ্তানিকারকরা কিন্তু বলছেন যে মার্চে একটা দীর্ঘ ছুটি ছিল, এটির কারণেই আসলে মার্চে যে জমে থাকা চালানগুলো ছিল সেগুলো এপ্রিলে এসে হচ্ছে নিষ্পত্তি হয়েছে, এই কারণেই প্রবৃদ্ধি। এইটা একটা বড় কারণ এখানে, যেটা হলো যে আপনার সেই যে জিনিসগুলো আটকা পড়া ঠিক না, মানে হয়তো কোনো কারণে
এক সপ্তাহ পিছিয়ে গেছে, এক সপ্তাহ আগিয়ে গেছে, এরকম হয়েছে। তো এই যে ব্যাকলগ তৈরি হওয়া বা যেটা একটু দেরিতে শিপমেন্ট হয়েছে, সেইটার প্রভাবটা আসলে এখানে পড়েছে, ফলে এই একটা উলম্ফন হয়েছে। কিন্তু এই উলম্ফনটা আসলে যদি আমাদেরকে সাস্টেন করবে কি করবে না, এটা নিয়ে অর্থনীতিবিদ বলেন এবং ব্যবসায়ী বলেন, তারা তাদের প্রশ্ন হয়েছে আসলে 1 মাসের একটা অস্বাভাবিক প্রবৃদ্ধি নিয়ে আসলে কখনোই এটা বলা যায় না যে এই ধারাটা অব্যাহত থাকবে। ইভেন যদি আমরা আবার এই যে এপ্রিলটা চলে গেল, এরপরে আসবে ধরেন হলো মে মাসের শেষেও কিন্তু দেখবেন যে আপনি এসে একটা কোরবানির ঈদের একটা ছুটি থাকবে সেই ক্ষেত্রে, এবং একটা সংখ্যা থেকেই যায়। যারা রপ্তানিকারক রয়েছেন, অর্থনীতিবিদ রয়েছেন, তারা সামগ্রিক যে ইকোনমিক স্ট্যাটাস, এখন যেই ধরনের পরিস্থিতি সারা বিশ্বে বিরাজ করছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সবখানেই আসলে ইরান ইসরায়েল যুদ্ধের একটা প্রভাব রয়েছে। কারণ হলো প্রোডাকশন যে আমাদের ক্যাপাসিটি, সেইটা পূর্ণাঙ্গ রূপে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না, বিকজ জ্বালানি সংকট এটার একটা প্রভাব রেখেছে। আবার যেই ফিনিশড গুডটা আমরা এক্সপোর্ট করব, শিপ করার ক্ষেত্রে, সেখানেও যুদ্ধের প্রভাব বা ভয়ের কারণে অনেক সময় কিছু শিপমেন্ট ডিলে করেছে, অন হোল্ড রেখেছে, দেখি পরিস্থিতি কোন দিকে যায়। তো সবকিছু মিলে এই যে পরিস্থিতি, এটা আসলে একটা ব্যবসায়ীদের মধ্যে গত কয়েক মাসের যে ধারাবাহিক পতন, সেইটা এই মাসটাকে যে দিছে, সেটা তাদের কোনো ধরনের কনফিডেন্স গ্রো করেনি, বরং তারা শঙ্কা করছেন যে সামগ্রিকভাবে পুরো অর্থ বছর 2024-25-26 যে অর্থ বছর, যেটা জুনের 31 তারিখে জুনে শেষ হবে, সেইটা তারা নেগেটিভ হবে, এরকম একটা সংখ্যা তাদের ভিতরে দেখা দিয়েছে। এটার মধ্যে যেমন আমাদের লাস্ট মান্থ যেটা, সেই মান্থে এসে হয়তো কিছুটা আবার বেটার হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এটা হবে না। ইভেন যদি আমাদের যে বর্তমান সিচুয়েশন এবং দেশের সামগ্রিক অবস্থা সবকিছু বিবেচনায় আমরা কিছুটা ফোরকাস্টিং মেসেজ দিতে পারি বা বলা যেতে পারে যে ইভেন আগামী অর্থ বছর যেটা 26-27, সেইটার প্রথম কোয়ার্টারও হয়তো নেগেটিভ থাকতে পারে। কারণ বিজনেস কনফিডেন্স যেগুলো দেয় সাম্প্রতিক সময়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ, মেট্রোপলিটন চেম্বার, তারপরে সিপিডি, এরা বিভিন্ন ধরনের ফোরকাস্টিং মেসেজ দিয়েছে যে আসলে ইকোনমি কোন দিকে যাচ্ছে। সেই সব ইন্ডিকেটর বিবেচনায় একটা সংখ্যা তো আছেই নেতিবাচক গ্রোথের 2026 অর্থ বছরে, আর সামনে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে একটা সময় লাগবে বলে মনে হচ্ছে। জি, একদমই। এক্ষেত্রে যদি একটু জানতে চাই যে ইপিবি বলছে যে বৈশ্বিক চাহিদা বাড়ছে, কিন্তু যারা উদ্যোক্তা আছেন তারা বলছেন যে নতুন অর্ডার বাড়েনি। এই দুটি অবস্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এইটা আসলে একটা ভুল তথ্য দিয়ে মানুষকে আশান্বিত করা, বা এক ধরনের যেটা আমাদের হয়েছে অতীতে বাংলাদেশে, যে আপনি দেখবেন এক্সপোর্ট ডাটা নিয়ে বাংলাদেশ ব্যাংক, ইপিবি, এনবিআর এর ভিতরে একটা দোটানা এবং দুই ধরনের তথ্য দিয়ে, এক ধরনের মিস লিডিং তথ্য দিয়ে, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি অবশেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী কারেকশন করতে হয়েছে। সেখানে প্রায় কয়েক বিলিয়নের পার্থক্য পরিলক্ষিত হয়েছে, যেটা কারেকশন করতে বাধ্য হয়েছে। তো এখন দেখেন, আমাদের যে একটা ট্র্যাডিশনস থাকে, যে কোনো ক্যালকুলেশনের একটা সিস্টেম থাকে, সেই ক্যালকুলেশনের সিস্টেমটা হয়েছে আমরা ইয়ার টু ইয়ার, অর্থাৎ 2026-এর যে অর্জন সেটা আমরা 25-এর সাথে তুলনা করি। তো এখানে দেখবেন এই গত কয়েক মাস ধরে বা চলতি অর্থ বছরে নতুন একটা ট্রেন্ড চালু করেছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। সেটা হলো যে তারা মার্চ মাসের সাথে ফেব্রুয়ারির কম্পারিজন করে। এই ধরনের কম্পারিজন আমরা অতীতে দেখি নাই। আমি 2013 সাল থেকে আজ পর্যন্ত এক্সপোর্ট ডাটা নিয়ে অ্যানালাইসিস করি, রিপোর্ট করি, দেখি এটা নিয়ে, কিন্তু এই ট্রেন্ডটা ছিল না। এখন এরা এটাকে পজিটিভ দেখানোর জন্য কিছু কিছু ব্যাখ্যা দেয় যেটা আসলে তথ্যভিত্তিক না, আবার সেটা রিয়েল রিফ্লেকশন অফ দ্য সিনারিও ফুটে ওঠে না। আপনি তারা কম্পারিজন দেখাচ্ছে যে আমাদের মার্চে কেমন ছিল, তার সাথে আপনি সেখান থেকে একটা ব্যাখ্যা দিচ্ছে। আবার তারা বলতেছে যে এটা অর্ডারটা ঘুরে দাঁড়িয়েছে, এবং সামগ্রিক চাহিদা বেড়েছে। কিন্তু আপনি যদি দেখেন, আমরা যাদের সাথে কথা বলেছি, একজন এক্সপোর্টার যিনি অর্ডারটা রিসিভ করেন, তিনি আসলে জানেন যে তার কতটা অর্ডার আছে।
আর এটা কিন্তু জাস্ট 1 মাসে কেন বলা সম্ভব নয় সেটার একটা ব্যাখ্যা আছে, যে একটা এক্সপোর্ট অর্ডার নেগোসিয়েশন থেকে শুরু করে এক্সিকিউশনে মোরালেস 3 মান্থ পর্যন্ত সময় লেগে যায়, যদি আনলেস ইট ইজ এ স্মল অ্যামাউন্ট, তাছাড়া 2.5 মাস 3 মাস সময় লাগে। তো আপনি কি করে বললেন যে এপ্রিলের রপ্তানিটা একটু ভালো দেখে যে ঘুরে দাঁড়িয়েছে এবং চাহিদা বেড়েছে? দিস ইজ নট এ প্রপার ক্যালকুলেশন বা প্রপার ফোরকাস্টিং মেসেজ। ইউএস এর যে ডাটা রয়েছে, আমরা যেটা ওটেক্সা থেকে দেখি, সেখানে কিন্তু আমাদের নেগেটিভ গ্রোথ রয়েছে। হ্যাঁ, তো আমাদের সামগ্রিক যে ডাটাটা সেটা অ্যানালাইসিস করতে একটু টাইম বাউন্ড বিষয় থাকে, সাথে সাথেই আমরা যেরকম মাসেরটা মাসে দিয়ে দিতে পারি, ওরা কিন্তু একটু করে দেরিতে আসে। সেখানে আমি গত মাসের ডাটা দেখেছি, সেম অবস্থা। সো এই যে যিনি আসলে সত্যিকার অর্থে কাজটা করছেন, তিনি বলছেন যে তার অর্ডার বা তার কোনো কাজের আদেশ প্রাইস কোনোটাই বাড়ে নাই, কিন্তু কি করে তাহলে আসলে যিনি ফ্যাক্টরির সাথে জড়িত না তিনি কিভাবে বলতেছেন? এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অ্যাকচুয়ালি ডিলিং উইথ দ্য ডেটাস কালেক্টেড ফ্রম এনবিআর অ্যান্ড বাংলাদেশ ব্যাংক যৌথভাবে, যে সেটা নিয়ে এসে দেখতেছেন। সে শুধু রিসিভ অ্যামাউন্টটা নিয়ে কথা বলতেছে, তার কাছে কিন্তু সে কিন্তু উল্লেখও করে নাই যে আমি 10টা ফ্যাক্টরি থেকে ডেটা নিয়েছি, ডেটা নিয়ে দেখেছি যে প্রত্যেকটা ফ্যাক্টরি ওনার আমাকে বলেছে যে গত মাসে আমার যে অর্ডারের ট্রেন্ড ছিল সেটা এই মাসে ট্রেন্ডটা বেড়েছে। সুতরাং এই যে একটা কনফ্লিক্টিং, গভর্নমেন্টের কাজ বা গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাজ কিন্তু এরকম না যে আপনাকে ব্যবসা করতে হবে, ব্যবসাকে বাড়িয়ে দেখাতে হবে অথবা কমিয়ে দেখাতে হবে। দিস ইজ নট দ্য বিজনেস অফ গভর্নমেন্ট অর এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন। দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন শুড ফ্যাসিলিটেট, এবং সে প্রকৃত চিত্রটা তুলে ধরবে। সে যদি কনফিউজিং ডাটা দিয়ে একটা তথ্য দেয়, এইটা আসলে আমাদের কম্পিটিটিং কান্ট্রি, আমাদের যারা ট্রেড পার্টনার, তাদের ভিতরে এক ধরনের কনফিউশন তৈরি করতে পারে এবং এটার একটা ভুল মেসেজ যেতে পারে। সো আমি মনে করব যে যখনই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অথবা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক কিংবা এনবিআর তারা তাদের রিসিভার এন্ড থেকে যেই ডাটাটা পান, দে শুড কমেন্ট অন দ্যাট ইস্যু। If they want to comment on other issues like order trend, price, they should collect the data and show it properly. Unless there will be confusion and the exporter and the other policy maker, they may lead another misguideline. আমি দেখতেছি যে আমার বাড়তেছে, তো আমি সেভাবে পলিসি নিব, যদি দেখি আমি কমতেছে আমি সেভাবে পলিসি নিব। এই ধরনের কনফ্লিক্টিং এবং হাফ হার্টেড যে জিনিসগুলো সেগুলো দেওয়া উচিত না। বরং আমি মনে করি আমাদের যে লাস্ট 8 মাস ধরে নেগেটিভ গ্রোথ হলো, সেই গ্রোথের পিছনের যে কারণগুলো কি ছিল সেই কারণগুলো প্রপারলি আইডেন্টিফাই করা, সেখানে কি ধরনের ইনসেন্টিভ অথবা কি ধরনের পলিসি নেওয়া উচিত সেগুলোর বিষয়ে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, কমার্স মিনিস্ট্রি, আদার্স যে এন্টিটিসগুলো রয়েছেন তারা এখানে একটা সলিউশন দিতে পারে এক্সপোর্টারদেরকে, এবং গভর্নমেন্টের কাছে এক ধরনের তথ্য দিতে পারে যে আমরা আমাদের যে প্রধান রপ্তানি সেটা যদি আমরা ঘুরিয়ে ইতিবাচক ধারায় আনতে চাই তাহলে এই ধরনের কাজ করা উচিত। জি একদমই। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে যেটি জানতে চাইবো, দুঃখিত, সামনে আবারও ছুটি আমরা জানি এবং বৈশ্বিক অনিশ্চয়তা রয়েছে, যদিও আপনি উত্তর দিয়ে দিয়েছেন, তবুও যদি একটু আলাদা করে জিজ্ঞেস করি যে এই পরিস্থিতিতে আসলে আগামী কয়েক মাসে রপ্তানি প্রবণতা কেমন থাকতে পারে? না, এটা যেই ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে, কারণ এটা হয়তো নতুন করে হঠাৎ বাড়বে না, আমি যেটা একটু আগেই বলে ফেলেছি, যেটা হলো যে এই মাসে যেই অর্ডারটা আমাদের শিফট হবে ফিনিশ গুড হিসেবে আমরা এক্সপোর্ট করব, সেইটা কিন্তু 2 থেকে 3 মাস আগের অর্ডারের একটা প্রতিফলন। সুতরাং এখন যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারাররা বলছেন যে তাদের কাছে নতুন করে পণ্যের অর্ডার বাড়েনি বা প্রাইস এবং চাহিদা বাড়েনি, সেই ইন্ডিকেশন থেকে আমরা বলতেই পারি যে সম্ভাবনা রয়ে গেছে নেতিবাচক হওয়ার বছরটা। এবং যেই জিনিসটা করতে হবে, আগামী বছরের শুরুটা যদি আমরা ভালোভাবে শুরু করতে চাই, সেখানে সরকারের উচিত হবে যে এখনই এই যে মে এবং জুন এই 2 মাসে প্রপারলি অ্যানালাইসিস করে পলিসি স্টেপ নেওয়া, যে যদি ইনসেন্টিভের প্রয়োজন হয় তাহলে ইনসেন্টিভ দেওয়া, অথবা যদি অন্য কোনোভাবে কস্ট মিনিমাইজ করা যায় যেটা আসলে
নতুন অর্ডার এবং নতুন করে বায়ারদেরকে আমাদের দেশে বেশি অর্ডার প্লেস করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। সেটা হতে পারে যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে ব্যাংকের ঋণ কিংবা ব্যাংকের এলসি খোলার ক্ষেত্রে যে জটিলতার কথা ব্যবসায়ীরা অভিযোগ করেন, সেই জিনিসগুলোকে আসলে প্রপারলি অ্যাড্রেস করা। আর একটা জিনিস যেটা এনশিওর করতে হবে যে বাংলাদেশের যে ব্র্যান্ডিং, গত 2 বছর 2.5 বছরে আমাদের ব্র্যান্ডিংটা কিছুটা নেগেটিভ হয়েছে, কারণ এখানে মানুষ ব্যবসা করার ক্ষেত্রে কনফিডেন্স পায়নি এবং ব্যবসা করার ক্ষেত্রে দেশি বিদেশি বিনিয়োগের একটা নেতিবাচক ধারায় ছিলেন। এটা কিন্তু গিয়ার আপ। সো এই ক্ষেত্রে খুব দ্রুত আমি মনে করি রাষ্ট্রপ্রধান যিনি বা সরকার প্রধান রয়েছেন, তাদেরকে আসলে গ্লোবাল যে বায়ার এবং আমাদের যে ট্রেড পার্টনার আছেন, তাদেরকে একটা মেসেজ দেওয়া যে আমরা আমাদের যে অতীতের যে একটা ডালনেস, আমাদের যে একটা ক্রিটিক্যাল সময় ছিল, সেই সময়টার থেকে আমরা উত্তরণ ঘটাতে যাচ্ছি। আমাদের একটু সময় লাগছে, বাট আমরা উই ক্যান এনশিওর দ্যাট যে আমরা অল দ্য ইস্যুস নিড টু অ্যাড্রেস, আমরা এটা প্রপারলি অ্যাড্রেস করব এবং আমরা ব্যবসায়ীদেরকে যত ধরনের সুবিধা আমাদের উইদিন লিমিটস দেওয়া সম্ভব সেটা দিব এবং এখানে ব্যবসা করার ক্ষেত্রে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেটা এনশিওর করব। এটা যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে আমাদের যে সামনের অর্থবছর শুরু হয়েছে সেটা ঘুরে দাঁড়াতে পারে। তবে শেষ যে কথাটা বলতে চাচ্ছি, ব্যাংকিং চ্যানেলের যে দুর্বলতা রয়ে গেছে, ব্যাংকিং ব্যবস্থা নিয়ে যে ধরনের শঙ্কা এবং মানুষের ভিতরে যে ভীতি কাজ করছে, ব্যবসায়ীদের অনেক টাকা আটকা পড়ে আছে, অনেক ব্যাংকে 5টা ব্যাংক মার্জ হয়েছে, সেইটার ভবিষ্যৎ অনিশ্চিত এক ধরনের, এই জিনিসগুলো খুব দ্রুতই আসলে সমাধান করে এক ধরনের কনফিডেন্স দিতে হবে ব্যবসায়ীদের মাঝে, যেটা আসলে ডেসিমিনেট হবে আমাদের বৈশ্বিক যারা পার্টনার আছে তাদের। তাহলে আশা করতে পারি যে আমরা হয়তো ফার্স্ট কোয়ার্টারের শেষের দিকে রপ্তানি ঘুরে দাঁড়াবে। জি, আমাদেরও তাই প্রত্যাশা থাকবে যে রপ্তানি ঘুরে দাঁড়াক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শককে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে।